অমাবস্যার গাঢ় অন্ধকার ঘনিয়েছে চারিদিকে। উত্তর দিক থেকে বইতে শুরু করেছে হাড় হিম করা ঠান্ডা বাতাস। দিগন্ত বিস্তৃত ধুধু বন্য প্রান্তর, আর দূরে আকাশ ছোঁয়া বরফে ঢাকা পাহাড় চূড়ার মাঝে অল্প একটু এবড়ো খেবড়ো পাথুরে জমি। জংলি গাছের কাঠ দিয়ে তৈরি খাঁচায় যেন বন্দি হয়ে রয়েছি আমি। সামনে জ্বালানো একটা অগ্নিকুণ্ড, তাতে এক নাগারে কি যেন পুরো পুরো পদার্থ ছুঁড়ে চলেছে এক অদ্ভুত চেহারার লোক। তার পরনে লাল জুব্বা, মাথার জটাটা পাগড়ির মতো করে পেঁচানো, গলায় নানা পাথরের মালা। কেমন যেন অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে সেখান থেকে। কোন এক অজানা ভাষায় বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে চলেছে লোকটা। চারিদিকে ছেয়ে আছে নরকঙ্কাল, বলি দেওয়া পশুদের মৃতদেহ, নানা গাছের শেকড়, আর কঙ্কালের খুলির ভেতর রাখা কি যেন একটা তরল পদার্থ। তারপর সেই লোকটা আমার পাশের খাঁচার থেকে জোর করে বের করে আনলো আর একটা লোককে। এই দ্বিতীয় লোকটিও বোধহয় আমার মতোই বন্দী। তার দুই হাত পিঠমোড়া করে শক্ত দড়ি দিয়ে বাঁধা। এবার সেই লাল জব্বা পরা লোকটা দ্বিতীয় লোকটাকে মাটিতে শুয়ে দিল। তারপর কি যেন একটা তরল পদার্থ তাকে জোর করে খাইয়ে দিল। মাটিতে শোয়া লোকটা চিৎকার করে ছটফট করতে থাকলো, আর কিছুক্ষণের মধ্যেই তার শরীর পুরো স্থির হয়ে গেল। হয়তো মারা গেল। তারপর কি হলো? এবার সেই লাল জব্বা পরা লোকটা মন্ত্রোচ্চারণ করতে করতে শুয়ে পড়ল এই মৃতদেহটার ওপর। লাশটাকে জাপটে ধরে এসে তার মুখটা রাখলো মৃতদেহ মুখের ওপর। সঙ্গে সঙ্গে আকাশে চমকে উঠল বজ্রবিদ্যুৎ। তারই হালতে দেখলাম লাশটা একটা বিকট গর্জন করে মাটি থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ওই লোকটা তখনও তার মুখে মুখ লাগিয়ে তাকে চাপটে ধরে শুয়ে আছে। মৃতদেহটির মণিহীন চোখগুলো কেমন নীল হয়ে উঠছে। সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে প্রথম লোকটার আলিঙ্গন থেকে মুক্ত করতে, কিন্তু পারছে না, কিছুতেই পারছে না। এতটা বলে রূপক বিস্ফারিত চোখে হাঁপাতে লাগলো। তার সামনে বসেছিলেন কলকাতার নামকরা সাইকাইট্রিস্ট ডক্টর অঙ্কুর বর্মন। বছর 30-এর যুবক রূপক সাহা কলকাতার একটা নামকরা তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। এতক্ষণ ধরে অঙ্কুরবাবুকে বেশ কয়েক মাস ধরে তার দেখা এক অদ্ভুত স্বপ্নের কথা বলছিল। ব্যাস 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 এই অবধি প্রতিবার দেখি, তারপর আমার ঘুমটা ভেঙে যায় ডাক্তারবাবু। কিন্তু এই স্বপ্ন আমি মাঝে মাঝেই কেন দেখছি সেটা আমি বুঝতে পারছি না। বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারছি না। মিনিট খানেক দুজনেই চুপ। রূপক অঙ্কুরবাবুকে দেখে বুঝল অঙ্কুরবাবু কোনো এক চিন্তায় মগ্ন হয়েছেন। তার চোখে মুখে কোনো এক অজানা ভয়ের ছাপ। কি হলো ডাক্তারবাবু? আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। তুমি একটু বাইরে গিয়ে বসো তো, আমি আবার ডেকে নিচ্ছি। মিনিট পাঁচেক পর অঙ্কুরবাবু রূপককে আবারও ডাকলেন। দেখো, এইসব ক্ষেত্রে আমরা ডক্টরেরা ঘুমের ওষুধ, সিডেসিভ, ট্রাঙ্কুলাইজার এইসব প্রেসক্রাইব করে থাকি, কিন্তু তোমার ক্ষেত্রে আমি সেটা করতে চাইছি না। কেন ডাক্তারবাবু? কারণ বিজ্ঞান অনেক কথা অস্বীকার করলেও প্যারাসাইকোলজির মতে এ ধরনের স্বপ্নের কিছু অন্তর্নিহিত অর্থ থাকে। আমি চাই
তুমি সেই অর্থটাকে খুঁজে বের করো। কিভাবে খুঁজবো আমি সেই অর্থ? কিভাবে খুঁজবে? এর জন্য তোমাকে আবার স্বপ্নটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। যখন সেই দৃশ্যগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে, তখন একাগ্রতা দিকে চারিদিক থেকে তুমি কিছু ক্লু সংগ্রহ করবে। যেমন ধরো, ওটা কোন স্থান, কোন সময়, ওই লোকটাকে বা কাদেরই বন্দি করে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই রহস্য উদ্ঘাটনের রাস্তায় এই তথ্যগুলি জানা খুবই জরুরি, আর সেটা তো একমাত্র তুমিই করতে পারো। কিছুক্ষণ অঙ্কুরবাবুর চশমার কাঁচকে ভেদ করে তার তীক্ষ্ণ দৃষ্টির দিকে চেয়ে থাকলো রূপক। তারপর ধুরু ধুরু বুকে তার চেম্বার থেকে বেরিয়ে এলো। সে কি সত্যিই পারবে এই দুঃস্বপ্নের রহস্য ভেদ করতে? এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। সেদিনও অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল রূপক। বিছানায় পড়া মাত্রই সে পাড়ি দিয়েছিল নিদ্রার দেশে। আবারও সেই একই স্বপ্ন ভেসে উঠল তার মানুষ চক্ষুর সম্মুখে। সেই অন্ধকার রাত, সেই বন্য প্রান্তর, খাঁচার ভেতর আটক কিছু মানুষ, আর সেই লাল জোব্বা পরিহিত মানুষটির মৃতদেহ নিয়ে অদ্ভুত ব্যবহার। এসবই তার অতি চেনা কয়েকটি নারকীয় দৃশ্য। কয়েক মাস ধরে এই একই দৃশ্য সে বারংবার দেখে চলেছে। হঠাৎ রূপকের মনে পড়ে গেল অঙ্কুর বাবুর বলা কথাগুলো। ভালো করে লক্ষ্য করো, কোনো কিছু মিস করে যেও না, সমস্ত কিছু ভালো করে দেখো। বারবার মাথার মধ্যে এই একই কথা যেন প্রতিধ্বনিত হতে লাগলো। এদিকে মৃতের মুখের উপর মুখ রেখে তখনও সেই অদ্ভুত আচরণটি করেই চলেছে লাল চোপ্পাধারী। ঠিক তখনই নিজের মধ্যে যেন এক দানবিক শক্তির উপস্থিতি উপলব্ধি করল রূপক। যেভাবেই হোক আজ তাকে পালাতেই হবে, মুক্তি পেতেই হবে এই চরম দুঃস্বপ্ন থেকে। চারিদিকটা ভালো করে দেখে নিল সে। তারপর অত্যন্ত চালাকির সঙ্গে পেছনে থাকা হাতের বাঁধনটি ঘষতে লাগলো খাঁচার একটা ধারালো বাঁশের গায়ে। বেশ কয়েকবার চেষ্টা করতেই কেটে গেল দড়িটা। তৎক্ষণাৎ নিজের দুই হাত মুক্ত করে ফেলল সে। তারপর সর্বশক্তি দিয়ে চেপে ধরল খাঁচার সামনে থাকা দুটো গাছের ডালকে। দুই হাতের হ্যাঁচকা টানে ভেঙে গেল সামনের বেশ কিছু ডাল। কোনো মতে নিজেকে খাঁচা থেকে মুক্ত করল সে। অপরদিকে সেই অদ্ভুত ঘটনা তখনও ঘটে চলেছে। অতি সন্তর্পণে সেখান থেকে কিছুটা দূরে চলে এলো সে। তারপর আরো কিছু ভাবার আগেই প্রাণপণে দৌড়তে লাগলো। রাতের অন্ধকারে কোথায় বা কোন দিকে ছুটে চলেছে সে নিজেও জানে না, তবুও সে প্রাণপণে দৌড়চ্ছে। একসময় জঙ্গলের ঝোপঝাড় মারিয়ে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ল। পিপাসায় বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। সৌভাগ্যবশত সেই সময় শুনতে পেল জল বয়ে যাওয়ার কুলকুল শব্দ। তার মানে কাছাকাছি নিশ্চয়ই কোথাও একটা নদী রয়েছে।
জলের আওয়াজ অনুসরণ করে আবার ছুটতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল একটা নাম না জানা নদীর ধারে। তার পাড়ে উবু হয়ে বসে দুহাত ভরে বরফ গলা জল পান করতে লাগলো। কিছুটা জল নিয়ে মুখে জলের ঝাপটা দিল। নদীর বুকে পড়া নিজের মুখের ছায়ার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। নদীর জলে অবিকল তারই প্রতিবিম্ব ভেসে উঠছে, যেমনটি সে রোজ দেখতে পায় আয়নার দিকে তাকালে। কিভাবে এত কিছু ঘটনা তার সঙ্গে ঘটে চলেছে? সে তো কখনো ওই বন্য প্রান্তরে যায়নি, বা এই নদীও তো আগে কখনো দেখেনি। তাহলে এই স্বপ্নের অর্থ কি? হঠাৎ স্বপ্নের মধ্যেই তার চোখ চলে গেল ডান হাতের ঘড়ির দিকে। একটা স্মার্ট ওয়াচ। তার স্ক্রিনের দিকে তাকিয়ে এবার আরও আশ্চর্য হওয়ার পালা। সেখানে তারিখ দেখাচ্ছে 14ই জুন, সময় রাত 10:56। আশ্চর্য, আজই তো এই তারিখ, আর এই মুহূর্তের সময় তো দেখাচ্ছে ঘড়িতে। কিন্তু আসলে তো সে এই মুহূর্তে কলকাতায় নিজের ফ্ল্যাটের বিছানায়। তাহলে একই সময়ে স্বপ্নে দেখা সম্পূর্ণ অন্য ঘটনাগুলি তার সঙ্গে কি করে ঘটে চলেছে? ঠিক এমন সময় নদীর জলের প্রতিবিম্বে সে দেখতে পেল লাল জুব্বাধারী লোকটি তার পিছনে এসে দাঁড়িয়েছে, হাতে একটা ভারী গাছের ডাল। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনার জন্য প্রলয় কুমার নাথের লেখা গল্প রোলাং। গল্প পাঠে আমি বরেন। গল্পের বিভিন্ন চরিত্রে তমাল, অন্বেষ এবং সায়নী। সাউন্ড এফেক্টস, এডিটিং এবং শব্দগ্রহণে প্রীতম। শুনতে থাকুন আজকের গল্প রোলাং। বাকি রাত তার আর ঘুম এলো না। আজ মাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে। রূপকের সমস্ত কথা ঠান্ডা মাথায় শুনলেন অঙ্কুরবাবু। তারপর বললেন, গুড, তুমি স্বপ্ন হাতড়ে দুটো গুরুত্বপূর্ণ ক্লু জোগাড় করতে সফল হয়েছ। প্রথমত, তোমার স্বপ্নে যে ব্যক্তির সঙ্গে সমস্ত ঘটনা ঘটছে তার চেহারা কিন্তু তোমারই মতো। হতে পারে সেটা তুমি নিজেই, কিন্তু তোমার দ্বিতীয় ক্লুটি এই বিষয়টিকে অস্বীকার করছে। যে সময় ঘটনাগুলি ঘটছে, ঘড়িতে দেখা তারিখ এবং সময় যেটা বলছে সেটা তো বর্তমান মুহূর্ত। এগুলো যে তোমার পুনর্জীবনের কোনো স্মৃতি, তা কিন্তু আমার মনে হয় না। ডক্টর, আপনি আপনি দয়া করে আমার একটু সাহায্য করুন প্লিজ। আমাকে এই দুঃস্বপ্নের হাত থেকে মুক্ত করুন প্লিজ প্লিজ। আমি আর পারছি না, আমি লিটারেলি আর পারছি না। এই অসহ্য স্বপ্নের হাত থেকে আমাকে মুক্ত করুন প্লিজ। দেখো, আমি কি করব? আমার এই ডান হাত কাজ করে না, বাঁ হাতে যা হোক করে লেখালেখি করে ডাক্তারিটা চালাচ্ছি। যা করতে হবে কিন্তু তোমাকেই করতে হবে। দেখো, এখান থেকে একটা বিষয় তো প্রমাণিত, স্বপ্নের সমস্ত ঘটনা ঘটছে বর্তমান সময়, আর যার সঙ্গে ঘটছে তাকে কিন্তু তোমার মতো একই দেখতে। তুমি হয়তো ভাবছো সেটা তুমি নিজে, কিন্তু আসলে সেটা সম্পূর্ণ অন্য একজন ব্যক্তি। বুঝলে? বোঝাতে পারলাম? আমার মতো দেখতে অথচ আমি নই। আচ্ছা, তোমার কি কোনো যমজ ভাই আছে? মানে আইডেন্টিক্যাল টুইন যাকে বলে। কই, না তো।
কথাগুলো বলার পরেই হঠাৎ রূপকের চোখ চলে যায় তার মায়ের দিকে। একটা চাপা উত্তেজনা যেন খেলা করছে প্রৌঢ়ার চোখে মুখে, যেন বহু দিনের কোনো অব্যক্ত কথা আজও লুকোতে চাইছেন তিনি। কিন্তু রূপকের কৌতূহলের সামনে ধরা পড়ে গেলেন। এই মুহূর্তে মানসিকভাবে হয়তো ভেঙে পড়েছেন তিনি। অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ডাক্তারবাবু। এটা আজ থেকে 30 বছর আগেকার কথা। এখনো যা তুই জানিস না বাবা, সে সময় তুই একা আমার কোলে আসিসনি। তোর সঙ্গে এসেছিল তোর যমজ ভাই। কি বলছো তুমি মা? হ্যাঁ বাবা, আমি এবং তোর বাবার অফিসের এক অন্তরঙ্গ বন্ধুর স্ত্রী দুজনেই প্রসব বেদনা নিয়ে একই সঙ্গে ভর্তি হয়েছিলাম হাসপাতালে। আমি জন্ম দিয়েছিলাম যমজ সন্তানের, কিন্তু ভগবানের কি বিচার দেখ, সেই মহিলা জন্ম দিলেন এক মৃত সন্তান। সন্তানকে হারিয়ে উন্মাদের মতো অবস্থা হলো তোর বাবার বন্ধুর স্ত্রীর। তখন সেই বন্ধু হাত জোড় করে একটি অনুরোধ রাখলেন তোর বাবার কাছে। তিনি গোপনে দত্তক নিতে চান আমাদের একটি সন্তানকে। সেই মুহূর্তে তার মুখের দিকে চেয়ে তোর বাবা ফেলতে পারলো না তার কথা। বিস্ময়ে হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল রূপক। কিছুক্ষণ পর সাময়িক নীরবতা ভঙ্গ করলেন অঙ্কুরবাবু। এবার সমস্ত বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার। দেখো, এই যমজ সন্তানদের মধ্যে মাঝে মাঝে একটা বিশেষ অতিপ্রাকৃত ক্ষমতার নিদর্শন পাওয়া যায়। প্যারাসাইকোলজির ভাষায় একে বলে টেলিপ্যাথি। শুনে জয় তো। তাই এর সাহায্যে হয় কি, কোনো একটি যমজ সন্তান কিছু মুহূর্তে যা দেখছে বা উপলব্ধি করছে তা দৃশ্যমান হয়ে ওঠে অপর যমজ সন্তানের কাছে। যদিও বা এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না। তোমার ক্ষেত্রে মনে হয় তাই ঘটছে। আপনি ঠিক কি বলতে চাইছেন ডাক্তারবাবু? হ্যাঁ, ঠিকই বলছি। এখন তোমার করণীয় হলো অতি সত্বর খোঁজ নেওয়া যে তোমার ভাই এখন এই মুহূর্তে কোথায় আছে, কোন অবস্থায় আছে। কারণ বাস্তবে তোমার স্বপ্নে দেখা সেই বিপজ্জনক পরিস্থিতির শিকার তুমি কিন্তু হচ্ছ না, হচ্ছে তোমার যমজ ভাই। এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল রূপক। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার মা এবং অঙ্কুরবাবুর দিকে। মায়ের কাছ থেকে রূপক জেনেছে তার স্বর্গীয় বাবার সেই বন্ধুর নাম অচিন্ত সেনগুপ্ত। রূপকের যমজ ভাইকে দত্তক নেওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে কলকাতা ছেড়ে দিল্লিতে চলে যান, যাতে ব্যাপারটা সকলের কাছে জানাজানি না হয়। সেখানে তিনি নতুন চাকরি নেন। রূপকের অজান্তে এরপর বেশ কিছু বছর ধরে তার বাবার সঙ্গে অচিন্তবাবুর যোগাযোগ ছিল। সেই সুবাদেই রূপকের মায়ের কাছে অচিন্তবাবুর দিল্লির ঠিকানাটা রয়েছে। রূপক ঠিকানাটা নিয়ে দিল্লির পথে পাড়ি দিল। ফ্লাইট থেকে দিল্লিতে নেমেই রূপক রুদ্ধশ্বাসে অচিন্তবাবুর বাড়িতে গেল। বাড়ির দরজায় বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন এক সৌম্য দর্শন প্রৌঢ় ব্যক্তি। তিনি যেন চমকে উঠলেন রূপককে দেখে। সোহম। তারপর হঠাৎ তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। সোহম, তুই এসেছিস বাবা? কোথায় চলে গিয়েছিলিস এতদিন তোর এই বুড়ো ভাবকে ফেলে? সোহম।
রূপক বুঝতে পারল তাহলে তার যমজ ভাইয়ের নাম হলো সোহম, আর ইনি অচিন্ত্যবাবু। তাকে দেখে সোহম মনে করেছেন। রূপক লক্ষ্য করল এই বয়স্ক মানুষটির ডান পাটি পঙ্গু, তাই তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতরে ঢুকে অচিন্ত্যবাবুকে এখানে আসার সমস্ত কারণ জানালো রূপক। নিজের ভুল বুঝতে পেরে মুখে শোকের ছায়া নেমে এলো অচিন্ত্যবাবুর। তাহলে তুমি সোহম নও? না কাকাবাবু, তবে আমি কিন্তু সোহমের খোঁজেই এসেছি। কোথায় আছে সে এখন? বিগত 5 মাস ধরে সে নিরুদ্দেশ বাবা। আমি থানা পুলিশ করেও তার কোনো হদিশ পাচ্ছি না। সে কি? আপনি আমাকে সব কিছু খুলে বলুন তো, কিভাবে নিরুদ্দেশ হলো সে? জানি না বাবা, কিছুই বুঝতে পারছি না আমি। সোহম দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে MA পাশ করেছিল। তারপর ওখানেই প্রাচীন তিব্বতী ধর্ম নিয়ে গবেষণা করছিল। একদিন বাড়িতে এসে বলল যে গবেষণার কিছু কাজ করার জন্য ওকে তিব্বতে যেতে হবে। কয়েক মাস আগেই তার উদ্দেশ্যে রওনা দেয় সে। বেশ কিছুদিন নিয়মিত আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল তার, কিন্তু হঠাৎ করেই একদিনের পর থেকে ওকে ফোনে আর পাওয়া গেল না। দিনের পর দিন যেতে লাগলো, ওকে ফোন করলেই বলতো নট রিচেবল। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি বাড়িতে একা মানুষ। ভয় পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলাম, কিন্তু তারাও কিছু করতে পারল না। শুধু জানালো সোহমের মোবাইল টাওয়ার থেকে তার সর্বশেষ লোকেশন পাওয়া গিয়েছে তিব্বতের লুলাং নামক একটা বনাঞ্চল থেকে। তবে সেখানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি সোহমকে। তিব্বতের লুলাং ফরেস্ট। যেভাবেই হোক সোহমকে বাঁচাতেই হবে। এই বলে অচিন্ত্যবাবুর বাড়ি থেকে বিদায় নিল রূপক। একটি ট্যাক্সি ধরে আবার ছুটে চলল এয়ারপোর্টের দিকে। তবে বেশ কিছু সময় ধরেই তার মনে হচ্ছে রাস্তায় যেন একটা কালো রঙের মোটর গাড়ি তার পিছু নিয়েছে। তবে বিষয়টিতে তেমন গুরুত্ব দিল না রূপক। লাসা গঙ্গার এয়ারপোর্টে নেমে এই প্রথম তিব্বতের মাটিতে পা রাখল রূপক। এয়ারপোর্ট থেকে নিয়াঞ্চি কাউন্টিতে আসতে লাগে বেশ কয়েক ঘন্টা। এখানকার লুলাং টাউনে অবস্থিত লুলাং ফরেস্ট। চারিদিকে অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড় চূড়া এবং তার নিচে ঘন সবুজ পাইনের জঙ্গল। কোথাও বা সমতল ভূমিতে সবুজ ঘাসের মাঝে ফুটে আছে নানা নাম না জানা পাহাড়ি ফুল। কোথাও কোথাও ছোট জনবসতি এবং জলাশয় চোখে পড়ছে। তবে সেদিকে কোনো হুঁশ নেই রূপকের। তার মনে নানা প্রশ্নের ঝড়। এই বনেই কি সে খুঁজে পাবে সোহমকে? সে এখনো বেঁচে আছে তো? কেনই বা আটকে রাখা হয়েছে তাকে এখানে? আর ওই চোপ্পাধারীর লোকটাই বাকি। মৃতদের নিয়ে তার ওই অদ্ভুত আচরণ, তারই বা মানে কি? লুলাং টাউনে একটি স্থানীয় হোটেলে চেক ইন করল রূপক। হোটেলের ম্যানেজার অসমিয়া ছেলে, নাম হেমন্ত বড়ুয়া। ছেলেটির বয়স রূপকের মতোই, বেশ মিশুকে স্বভাবের। রূপককে হোটেলে ঢুকতে দেখেই সে হাসি মুখে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আরে আসুন আসুন সোহম বাবু, আমার খুব ভালো লাগছে কি আপনি আবার এই হোটেলেই উঠলেন। তা আগের বার কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন সোহম বাবু? আপনার খোঁজে এখানে পুলিশ এসেছিল।
সে কি হয় রানী? চমকে উঠল রূপক। তার মানে কাকতালীয়ভাবে সোহমও এখানেই এসেছিল। রূপক সংক্ষেপে নিজের পরিচয় দিলে হেমন্ত নিজের ভুল বুঝতে পারে। রুমের চাবিটা হাতে পেয়ে রূপক হেমন্তকে বলল, আপনি একটু আমার রুমে আসতে পারবেন? আপনার সঙ্গে একটু কথা ছিল। কিছুক্ষণের মধ্যেই রূপকের রুমে এলো হেমন্ত। রূপক তাকে এখানে আসার সমস্ত কারণ ব্যাখ্যা করল। হঠাৎই হেমন্তের সদাহাস্য মুখ কেমন যেন একটা চাপা আতঙ্কে কালো হয়ে গেল। বলছি, সোহম যখন এখানে এসেছিল তখন আপনার সঙ্গে তার কি কথাবার্তা হয়েছিল? তিনি বলেছিলেন কি তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের তন্ত্রমন্ত্রের বিষয়ে কিছু গবেষণা করছেন, সেই কাজেই এসেছেন এখানে। তবে তবে কি? তবে তিনি বলেছিলেন কি এই বিষয় নিয়ে কাজ করা তার নিজস্ব ইচ্ছা ছিল না। তার বাবা অচিন্ত্যবাবুই নাকি তাকে বারবার এই বিষয় নিয়ে কাজ করার পরামর্শ দেন। পরিবারের হাল ধরতে অচিন্ত্যবাবু বেশি দূর পড়াশোনা করতে পারেনি, কিন্তু তিব্বতী তন্ত্রমন্ত্রের উপর নাকি ওর বরাবরের খুব কৌতূহল। তাই উনি চাইতেন কি ওনার ছেলে এই বিষয় নিয়ে গবেষণা করুক। স্ট্রেঞ্জ, এই কথা তো অচিন্ত্যবাবু আমাকে আগে বলেননি। মিস্টার সাহা, আমি অনেক দিন ধরে তিব্বতে আছি, এখানকার নানা লোককথা আমি জানি। তাই আপনি স্বপ্নে যে দৃশ্যগুলো দেখেছেন বলছেন, কিছুটা হলেও ওই বিষয়টা আমি চিনতে পেরেছি। কি সেটা? আপনি কিন্তু চুপ করে থাকবেন না, আমাকে বলুন। নাগাগাসপা বা তিব্বতী বৌদ্ধতান্ত্রিকদের মধ্যে একটা ভয়ানক তন্ত্র সাধনা প্রচলিত আছে, যাকে বলা হয় রোলাং। এই প্রক্রিয়ায় অমাবস্যার রাতে একটা মৃতদেহ জোগাড় করতে হয়, ডেড বডি যদি না পাওয়া যায় তাহলে কোনো জ্যান্ত মানুষকেই ধতুরার বিষ খাইয়ে হত্যা করে তার দেহ ব্যবহার করা হয়। এরপর শুরু হয় তাদের নানা তন্ত্রক্রিয়া। তান্ত্রিকটি মন্ত্রোচ্চারণ করতে করতে মৃতদেহটার উপর শুয়ে পড়ে, তার মুখে নিজের মুখ ঠেকিয়ে রাখে। আর এই সময় অশরীরী শক্তি প্রবেশ করে লাশটির মধ্যে। সে ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। নীল হয়ে জ্বলে ওঠে তার দুটি চোখ। দেখতে দেখতে সে হয়ে ওঠে রোলাং। রোলাং? রোলাং হলো তিব্বতী ভাষায় জম্বি। মাই গুডনেস। তবে এখানেই শেষ নয়। এরপর রোলাংটি ছটফট করতে থাকে, তান্ত্রিকের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে চায়, কিন্তু তবুও সেই তান্ত্রিক নিজের সর্বশক্তি দিয়ে জাপটে ধরে থাকে রোলাংকে। নিজের মুখ ঠেকিয়ে রাখে জম্বিটির মুখের সঙ্গে। তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের আওয়াজ শুনে রোলাং বাধ্য হয় নিজের মুখের ভেতর থেকে জিভটা বার করতে, আর সেটাই হলো মহেন্দ্রক্ষণ। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তান্ত্রিক নিজের দাঁত দিয়ে কামড়ে জম্বিটির জিভটি ছিন্ন করে দেয় তার মুখ থেকে। আর তখনই মৃত্যু হয় রোলাংয়ের। কিন্তু যদি জীব কেটে দেওয়ার আগে ওই তান্ত্রিকের আলিঙ্গন থেকে কোনোভাবে ছাড়া পেয়ে যায় ওই জম্বি, তাহলেই সর্বনাশ। সে তৎক্ষণাৎ হত্যা করবে তান্ত্রিকটিকে, তারপর নিজের ইচ্ছামতো চারিদিকে ঘুরে বেড়াবে। তবে এদের শরীরের জয়েন্টগুলো তেমন কাজ করে না, তাই এরা কোনোভাবে নিচু হতে পারে না। অদ্ভুত যন্ত্রের মতো চলাফেরা করে। একটা জিনিস খেয়াল করবেন, তিব্বতের বেশিরভাগ গ্রামের বাড়ির দরজাগুলো খুব নিচু হয়, যাতে এই জম্বি মানুষের বাসস্থানে প্রবেশ না করতে পারে। কিন্তু কোনো মানুষকে সামনে পেলে তৎক্ষণাৎ তার উপর কামড় বসায়, আর তাতে ওই মানুষটিও তার মতোই এক রোলাঙে পরিণত হয়। তাহলে কোন উদ্দেশ্যে করা হয় এই ধরনের ভয়ঙ্কর সাধনা? মনে করা হয় কি ওই জম্বির জিভে থাকে এক চমৎকার ঐশ্বরিক ক্ষমতা। নানা অসাধ্য সাধন করা যায় ওই বস্তুটি দিয়ে। যেমন ধরুন, অনেক দিন ধরে কোনো মুমূর্ষ পঙ্গু লোককেও এমন 7টি জিভের স্পর্শে সম্পূর্ণ সুস্থ করে
নতুন জীবন দেওয়া সম্ভব, আবার শোনা যায় অমরত্ব পাওয়া সম্ভব, ইমর্টাল। সেই মুহূর্তেই রূপকের মনে পড়ল অচিন্ত্যবাবুর কথা। তারও তো একটা পা পঙ্গু। তার মানে তিনি সোহমকে ঠেলে দিয়েছেন এই ভয়ঙ্কর গবেষণা করার জন্য। তবে কি এই সবের জন্য অচিন্ত্যবাবু কোনোভাবে জড়িয়ে আছেন? রূপক আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, ওকে ওকে, আপনি আপনি বলুন, সোহম ছাড়া এখান থেকে আর অন্য কারোর নিখোঁজ হওয়ার কোনো খবর পেয়েছেন আপনি? হ্যাঁ মিস্টার সাহা, তাকে ছাড়াও কয়েক মাসের মধ্যে আরও 6 জন পর্যটক নিখোঁজ হয়েছেন ওই বনে, কিন্তু এখনও পুলিশ তাদের কোনো ট্রেস পায়নি। একটা জরুরি ফোন এসে যাওয়ায় রূপকের ঘর থেকে চলে গেল হেমন্ত। রূপক ভাবতে লাগলো, অর্থাৎ এই 7 জনকেই অপহরণ করে বন্দি করেছে কোনো এক তান্ত্রিক, আর প্রতি অমাবস্যার রাতে তাদের একে একে রোলাঙে পরিণত করে তাদের জীব সংগ্রহ করছে সে। তবে কি সে এইসব অচিন্ত্যবাবুর নির্দেশেই করছে? হয়তো সেই জন্যই সোহমকে মৃত্যুমুখে পাঠিয়ে দিয়েছেন তিনি। তার পক্ষে সেটা করা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ সোহম তো আর তার নিজের ছেলে নয়। রুমের রেলিংয়ে এসে দাঁড়ালো রূপক। সমস্ত আকাশ জুড়ে গভীর অন্ধকার, কেমন একটা নিস্তব্ধতা। আজও অমাবস্যা। হঠাৎ রূপকের মনে পড়ে গেল, আজ অবধি সে ওই স্বপ্নগুলো দেখেছে তা শুধুমাত্র অমাবস্যার রাতেই, আর এখনো অবধি 5 বার সে এমন স্বপ্ন দেখেছে। তার মানে আজ হলো 6ষ্ঠ বন্দীকে রোলাঙে পরিণত করার পালা। হতে পারে আজ তার ভাই সোহমের পালা। ঘাড়ের পেছনে এখনো ব্যথাটা বেশ আছে সোহমের। পালানোর চেষ্টা করতে গিয়েই সেদিন ওই নাগাকম্পার হাতে আঘাতটি খেয়েছিল। তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল সে। চৈতন্য ফেরে পরের দিন বিকেলের দিকে দেখে আবারও সেই খাঁচার ভেতর বন্দী। কয়েক মাস আগে জঙ্গলের ভেতর ঘুরে বেড়ানোর সময় একদিন পথ হারিয়ে ফেলে সে। তারপর কয়েক ঘন্টা পাগলের মতো পথ খোঁজার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়। একসময় একটা নাম না জানা গাছের ছায়ায় নিজে আশ্রয় নেয়। পরিশ্রান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারেনি। ঘুম যখন ভাঙল, বুঝতে পারল তাকে আর আরো বেশ কয়েকজন বন্দীকে বন্দি করে রাখা হয়েছে পাহাড়ের একটা সুড়ঙ্গের মধ্যে। তার কাছ থেকে তার মোবাইল ফোনটাও কেড়ে নেওয়া হয়েছে। এরপর থেকে দিনে একবার করে খাবার দেয়া হতো তাদের, সাথে ঝলসানো মাংস এবং কয়েকটি জংলি ফলমূল। এইসব মুখে তুলতেই সোহমের বমি পেয়ে যেত। দিনের পর দিন এই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে জড়সড় হয়ে খাঁচার ভেতর জীবন কাটানো ক্রমেই যেন অসহনীয় হয়ে উঠছিল তার কাছে। এদিকে প্রতি অমাবস্যায় 1 জন করে বন্দীকে নাগাগম্পা নিয়ে যাচ্ছে। আপাতত সে আর আরেকজন বন্দী জীবিত। আজ আবারও অমাবস্যার রাত। তাদের দুজনকে খাঁচা সমেত আবার ওই সাধনার স্থলে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নাগাগম্পা তোড়জোড় করছে। তাহলে কি আজ সোহমের পালা? সৌভাগ্যবশত এ যাত্রায় রক্ষা পেল সোহম। রোলাঙে পরিণত করার জন্য বেছে নেওয়া হয়েছে অপর বন্দীটিকে। তাকে জোর করে ধুতুরার বিষ খাইয়ে হত্যা করা হলো। সেই মৃতদেহের সাহায্যে তন্ত্রমতে জাগিয়ে তোলা হলো ভয়ানক রোলাং।
রেখে তাকে জাপটে ধরে আছে সেই তান্ত্রিক। অপেক্ষা করছে সঠিক সময়ে রোলাংটির মুখ থেকে জিভটি ছিন্ন করার। খাঁচার ভেতর বসে আতঙ্কিত সোহম সেই দিকেই তাকিয়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্য সে আর সইতে পারছে না। সেই দিক থেকে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল সে। কিন্তু বড় মুহূর্তেই একটা অন্য চিৎকার ভেসে এলো তান্ত্রিকের। তৎক্ষণাৎ সেই দিকে ফিরে তাকালো সে। কি দেখছে সে? অবিকল তারই মতো দেখতে একটি যুবক, হাতে একটি লম্বা গাছের ডাল। মুহূর্তে সেটা দিয়ে সজোরে আঘাত করলো তান্ত্রিকের মাথায়। প্রথম আঘাতে যেন কিছুই হলো না তান্ত্রিকের। বড় মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে আবারও একটা আঘাত করলো। এবার একটা তীব্র চিৎকার করে রোলাংটির মুখ থেকে মুখ সরিয়ে কিছুটা সরে গেল তান্ত্রিক। সেই মুহূর্তে ওই ছেলেটি অনতি দূরে থাকা একটা ঝোপের মধ্যে ছুটে পালিয়ে গেল। স্বপ্নে দেখা লুলাং ফরেস্টের এই জায়গাটিকে খুঁজে বের করতে খুব একটা অসুবিধে হয়নি রূপকের। এবার তান্ত্রিকটি বুঝতে পারল কত বড় ভুল সে করে ফেলেছে। ভুলবশত রোলাংয়ের মুখ থেকে নিজের মুখটা সরিয়ে ফেলেছে সে। রোলাংটি এখন তার আয়ত্তের বাইরে। নিজের দুটো হাত দিয়ে চেপে ধরল তান্ত্রিকের মুন্ডুটিকে। তারপর একটা ঝটকায় সেটা সম্পূর্ণ ঘুরিয়ে দিল পিছনের দিকে। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বের হয়ে মাটিতে পতিত হলো তান্ত্রিক। এদিকে ততক্ষণে রূপক এসে খাঁচার দরজা খুলে মুক্ত করে দিয়েছে সোহমকে। খুলে দিয়েছে তার হাতের বাঁধন। হয়তো রূপক সোহমের উদ্দেশ্যে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই একটা গুলি এসে লাগলো সোহমের পায়ে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সোহম। পাশের ঝোপঝাড় ভেঙে এগিয়ে এলো আরো একটি পুরুষের ছায়ামূর্তি। তার বাঁ হাতের পিস্তল তাক করা তাদেরই দিকে। ডক্টর অঙ্কুর বর্মন। একটু দেরি হয়ে গেল না? আমার একটু দেরি করে আসার জন্য ওই তান্ত্রিককে মরতে হলো। কিন্তু ওই 7টা রোলাংয়ের জিভ যে আমাকে পেতেই হবে বাবা। আর সেটা না পেলে আমি আমার এই আজন্ম প্যারালিসিস হওয়া হাতটা ঠিক করবো কি করে? মুহূর্তে রূপকের মনে পড়ে গেল সেদিনে অঙ্কুরবাবুর বাঁ হাতে প্রেসক্রিপশন লেখার কথা। ওই তান্ত্রিক বেটা মরেছে, ভালোই হয়েছে। যত নষ্টের গোড়া ও শালা। যেদিন থেকে জানতে পারলাম তুই স্বপ্নে তোর যমজ ভাইয়ের দেখা দৃশ্যগুলো দেখতে পাচ্ছিস, আমি সেদিনই বুঝেছিলাম কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। বড় ভুল। পরে জানলাম ওই বেটা তান্ত্রিক ভুলবশত তোরই যমজ ভাইকে আটক করেছে। শালা তান্ত্রিক। সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে তো বাবা এমন করে ছেড়ে দেওয়া যাবে না। আমার এত দিনের পরিশ্রম একটা সামান্য ঝগড়ার জন্য নষ্ট হয়ে যাবে তা তো আমি হতে দিতে পারি না। তাই প্ল্যান মাফিক তোর পেছনে একটা লোক লাগালাম। তোর সমস্ত পদক্ষেপ আমার নখদর্পণে ছিল, কিন্তু ওই বেটা হোটেলের ম্যানেজার। কি বিচ্ছু, কি বিচ্ছু! আমাকে একবারও তোর এখানে আসার কথা বললে না, তাই তো তার ভবলীলা সাঙ্গ করে আসতে একটু দেরি হয়ে গেল। তার মানে অঙ্কুরবাবুর লাগানো লোকই সেদিন তার পিছু নিয়েছিল।
যাই হোক যা হওয়ার হয়ে গেছে। অঙ্কুরবাবু পিস্তল উঁচিয়ে ছুটে এলেন তাদের দুই ভাইয়ের দিকে। তিনি প্রথমে সোহমকে লক্ষ্য করে গুলি চালালেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগলো রূপকের পায়ে। যন্ত্রণায় চিৎকার করে জঙ্গলের মাটিতে ছিটকে পড়ল সে। এদিকে সঙ্গে সঙ্গে অঙ্কুরবাবুর সামনে চলে এলো সেই রোল আংটি। নিজেকে বাঁচানোর জন্য অঙ্কুরবাবু গুলি ছুঁড়লেন বারবার, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুহূর্তের মধ্যেই ওই তান্ত্রিকের মতোই অঙ্কুরবাবুর মুন্ডুটিকেও পিছনের দিকে ঘুরিয়ে হত্যা করল রোলাং। এবার ধীরে ধীরে রোলাংটি এগিয়ে আসছে জঙ্গলের মাটিতে পড়ে থাকা সোহমের দিকে, কিন্তু নিচু হতে না পারায় তার কোনো ক্ষতি করতে পারল না সে। শিট! সোহম, সোহম, তুই তুই ঠিক আছিস? ঠিক আছিস তুই? আই ওকে? ঠিক আছে, কিছু হবে না, তাড়াতাড়ি। এবার সে এগিয়ে এলো অনতি দূরে দাঁড়িয়ে থাকা রূপককে হত্যা করার জন্য, কিন্তু যে মুহূর্তে নিজের দুটো হাত দিয়ে স্পর্শ করতে যাবে রূপককে, সেই মুহূর্তেই কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছন থেকে ঝোপের দিক থেকে ছুটে এলো। তারপরেই নিজের সর্বশক্তি দিয়ে পেছন থেকে জাপটে ধরল রোলাংটিকে। তোমাকে সোহমের খোঁজে আসতে দেখে আমি যেন শান্তি পাচ্ছিলাম না বাবা। তিব্বতী তন্ত্রমন্ত্র নিয়ে সত্যিই খুব কৌতূহল ছিল আমার, আর সেই ইচ্ছাটা সোহমের উপর চাপিয়ে আমি মস্ত বড় ভুলটি করছিলাম। ভাবলাম আমার এক ছেলেকে তো হারিয়েইছি, এখন আর একজনকে যে কিছুতেই হারাতে পারবো না। তাই তোমার পিছনে পিছনে এই খোঁড়া পানিয়েও চলে এলাম। নাও, আর দেরি করো না বাবা, তুমি নিশ্চয়ই জানো কিভাবে এই দানবকে পরাস্ত করতে হবে। ঠিক সেই মুহূর্তে রূপক করল একটি বীভৎস কাজ। নিজের দুই হাতের হ্যাঁচকা টানে খুলে ফেলল রোলাংয়ের মুখের চোয়াল। তারপর সে নিজের মুখ দিয়ে স্পর্শ করল দানবের মুখটিকে। বড় মুহূর্তের মধ্যেই নিজের দাঁতের কামড়ে ছিন্ন করে দিল রোলাংয়ের জিভ। একটি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল রোলাংটি। কিছুক্ষণ ছটপট করতে করতে ক্রমে নিথর হয়ে গেল তার শরীর। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। পায়ের চিকিৎসা করে সোহম এখন সম্পূর্ণ সুস্থ। একত্রে মিলিত হয়েছেন রূপক, সোহম, তাদের মা এবং অচিন্ত্যবাবু। সেই রাতেই ওই তান্ত্রিকের সংগ্রহ থেকে বাকি 5টা রোলাংয়ের জীব এনে ষষ্ঠ জীবের সঙ্গে আগুনে পুড়িয়ে ফেলেছিল তারা। তারা জানে প্রকৃতি যাকে যেমন করেছে মানুষের তেমন থেকেই সন্তুষ্ট থাকা উচিত। অতিপ্রাকৃত উপায়ে কিছু আয়ত্ত করতে গেলে তা কখনো কারোর জন্য মঙ্গলময় হয় না। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতার বুকে আরও একটা খুন। এই নিয়ে মোট 5টি খুন হয়েছে গত 15 দিনে। পুলিশের অনুমান প্রত্যেকটি খুনই হয়েছে রাত 2টোর আশেপাশে। প্রত্যেকের ক্ষেত্রেই গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে। তবে সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, মৃতের কাছ থেকে কিন্তু কোনো কিছু চুরি যায়নি। তবে এই খুনের কারণ কি? পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। তবে আবারও একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেমন লাগলো আজকের গল্প?
এই প্রথমবার আমরা লেখক প্রলয় কুমার নাথের গল্প আপনাদের শোনালাম। লেখক প্রলয় কুমার নাথ, জন্ম 15ই অক্টোবর 1987 সালে হুগলির ত্রিবেণীতে। পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতার বাসিন্দা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় HR অফিসার পদে কর্মরত। মূলত ভৌতিক, রহস্য, গোয়েন্দা এবং কল্পবিজ্ঞান গল্প লিখতে তিনি খুব বেশি পছন্দ করেন। এরই মধ্যে বেশ কিছু মুদ্রিত পত্রিকার সংকলন এবং ওয়েব ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয়েছিল আলাপি মন ওয়েব ব্লগের দ্বারা প্রকাশিত বার্ষিক মুদ্রিত সংকলনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। মনে রাখবেন, আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেক সাহায্য করে। আর প্লিজ আমাদের প্রত্যেক দিনের গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুভরাত্রি, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।